অন্তর্বর্তী সরকারকে না বিপ্লবী না গণতান্ত্রিক বলায় গণ অধিকার পরিষদ নেতার উপর হামলা, ঘোষণাপত্রের দাবিতে অটল বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক কমিটি। বিগত ৩ নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, আগামী নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু, ব্রিটিশ এমপি রূপা হককে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, কোনো চক্রান্তে বিএনপি মাথা নত করবে না বললেন মির্জা ফখরুল। নতুন সাইবার আইনে মানবাধিকার ইস্যু উপেক্ষিত, গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মত বিশেষজ্ঞদের। মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। 2 দিন পর সূর্যের দেখা পেল রাজধানীবাসী। 9 জানুয়ারির পর আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস, শীতে কাঁপছে উত্তরাঞ্চল, ডায়রিয়ার প্রকোপ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে না বিপ্লবী না গণতান্ত্রিক আখ্যা দেওয়ার পর বিক্ষুব্ধদের হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। 2018 সাল থেকে কোটা আন্দোলনের নেতৃত্ব দেয়া ফারুকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশে শহীদ পরিবারকে পর্যাপ্ত সহায়তা না দেয়া, আহত নিহতের তালিকা প্রকাশ না করা ও দায়ীদের গ্রেফতার না করে পালাতে সহযোগিতার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন অনেকেই। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের দেয়া বক্তব্যের জেরে পণ্ড হয়ে যায় জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশ। গুরুতর আহত ফারুক হাসানকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরে এই হামলার বিচার চেয়ে শাহবাগ থানায় অবস্থান নেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এইভাবে হামলা চালিয়েছে পুলিশ, যদি এদেরকে গ্রেফতার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলের দায় কিন্তু পুলিশকে নিতে হবে। স্পষ্ট, আমরা কোনো ছাড় দিব না। রক্ত দিয়েছে হাসিনার বিরুদ্ধে লড়াই করে, এখন যদি সরকারের নব্য গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা পুলিশের কাছে এসেছি, পুলিশকে বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এর আগে ফ্যাসিবাদের বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা করেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। কারা করতে দেয় নাই সেটি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। সেই 5ই আগস্টে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন তারাই মূলত দায়ী এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে। এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বললেন না আমাদেরকে একটু সময় দেন, আমরা ভেবে দেখি, আমরা একটু আলোচনা করি? তারা বিন্দু পরিমাণ চিন্তা না করে তড়িৎ গতিতে জিওজুর বলে মেনে নিলেন। তারপরে আর্মির গাড়িতে করে তাদের নিয়ে আসা হলো রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবনে। এতে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের বক্তব্যে উঠে আসে ফ্যাসিবাদের প্রতিবাদ করায় কিভাবে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্বজনরা। এই খুনি হাসিনার অর্ডারে আমার ছেলেরা হত্যা করা হয়েছে, গুলি করছে নির্মমভাবে। আমি আমার ছেলেদের কোনো হাসপাতালে দিতে পারি না। হেলিকপ্টারে আমার বাচ্চাকে মারছে, দেখেন আমি লেখা আনছি, আমার ব্যানারে আছে। এই হেলিকপ্টারের লোক র্যাব, সে কি করে ভালো পদ পায়? এখন সে ভালো একটা পদে চাকরি করতেছে। এই নির্দেশটা কে ছিল? ডিবি হারুন। জানতে চাই সেখানে 5 মাস হয়ে গেল, কোনো বিচার কার্য এখনো শুরু হলো না কেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের দাবি জানানো হয় সমাবেশ থেকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এজন্য 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ করবে তারা। তবে গণপরিষদ এবং সংসদ উভয় নির্বাচন একসাথে হলেও তাদের কোনো আপত্তি নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে গত 31 ডিসেম্বর প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সরকারের আশ্বাসে তারা ঘোষণাপত্র প্রকাশ না করলেও সমাবেশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষণাপত্র প্রকাশে 15 দিন সময় দেওয়া হয় সরকারকে।
এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ না দেখায় সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার করা সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৭১-এর স্বীকৃতি থাকলেও ৯০ বা ২৪-এর আন্দোলনের কোনো স্বীকৃতি নেই। সেই স্বীকৃতি পেতেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেও অন্তর্বর্তী সরকারের আশ্বাসে পিছিয়ে আসে তারা। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। সকল রাজনৈতিক দলগুলোকে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করব, যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুনভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার ড্রাফট আহ্বান করুক। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনো কন্ট্রাডিক্টরি না। তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন, তারা যে জন্য রক্ত দিয়েছিলেন, ইতিহাসের অন্যতম একটি অধ্যায়, এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে। সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ এমপি রূপা হককে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রূপা হক ও তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ড. ইউনূস একথা বলেন। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টাকে বলেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, ফলে অগ্রহণযোগ্য সংসদ ছিল বাংলাদেশে। আগামী সাধারণ নির্বাচনের তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরে ড. ইউনূস তাকে জানান, আগামী নির্বাচনের জন্য 2টি সম্ভাব্য সময়, এবছর অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন আয়োজন করা হবে। তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। ড. ইউনূস জুলাই গণ অভ্যুত্থানে জনগণের ওপর চালানো হাসিনা সরকারের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন রূপা হকের কাছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক 2004 সালে কোনো অর্থ পরিশোধ ছাড়াই যুক্তরাজ্যের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি নেন। জমির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আব্দুল মুতালিফ নামে এক প্রমোটর। মুতালিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে জড়িত। নথি অনুযায়ী ফ্ল্যাটটি 2001 সালে 1,95,000 পাউন্ডে কেনা হয়েছিল। টিউলিপকে ফ্ল্যাট হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছেন মুতালিফ। অপর একটি সূত্র বলছে, টিউলিপের মা বাবা মুতালিফকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন। সেই কৃতজ্ঞতা থেকেই মুতালিফ ফ্ল্যাটটি উপহার দেন। টিউলিপের এক মুখপাত্র বলেছেন, টিউলিপ সিদ্দিকের সম্পত্তি বা রাজনৈতিক সংযোগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এদিকে গেল মাসে বাংলাদেশে 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার আপিল বিভাগের রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়
সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 111-এর সময় তারেক রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় চাঁদাবাজির ওই 4টি মামলা করা হয়। দেশকে দুর্নীতি থেকে মুক্তি, গণতন্ত্রকে রক্ষা, মানুষের কথা বলার অধিকার রক্ষার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়ও ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত এক ছাত্র সমাবেশে ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের বিরুদ্ধে কোনো চক্রান্তেই বিএনপি মাথা নত করবে না। শহীদ জিয়ার নেতৃত্বে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিল। তারা কোনো বৈষম্যের বিশ্বাস করে না, বিশ্বাস করেছিল বৈষম্যবিহীন একটি রাষ্ট্রকে। মির্জা ফখরুল বলেন, আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে। বিএনপি যেন জনগণের একটি পার্লামেন্ট তৈরি করতে পারে, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই জন্য ছাত্রদের জ্ঞানভিত্তিক চর্চা এবং জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে দেশ একেবারে ভরে গিয়েছিল। আজকে আমাদেরকে সেই দুর্নীতিকে দূর করে, বৈষম্যকে দূর করে জনগণের একটা সরকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, পার্লামেন্ট করতে পারি, জনগণ যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে 1.5 দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে। দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদরের আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে, ছাত্ররাই পারে নির্দ্বিধায় গুলির মুখে দাঁড়াতে। এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলেছেন বলেও ডক্টর মোইন খান উল্লেখ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোর্শেদ আসিফ হাসান সহ অন্যান্যরা। কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা তো অনেক ক্ষমতার বলে বলিয়ান ছিল, তারা অকাতরে গুলি করে ছাত্র জনতার জীবন নিয়েছে। এই স্বল্পতম সময়ের ভেতরে এত মানুষ তাদের বুকে রক্ত ঝরেছে, পৃথিবীর ইতিহাসে এর অনেক বেশি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে যত দেরি করবে, জনগণের মধ্যে নির্বাচন নিয়ে ততই শঙ্কা বাড়বে নানা ঝুঁকি। বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর উচ্চ বিদ্যালয় মাঠে থানা ছাত্রদলের সদস্য মোহাম্মদ রায়হান মিয়ার উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় আরও বলেন, এই সরকার নির্বাচন দেবে কিনা তা এখন স্পষ্ট নয়। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনগণ আশা করেছিল খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে। বিএনপি এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে চায়, তারা যেন দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে। গত 16 বছরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার নির্বাচন নিয়ে দেশের মানুষের সাথে তামাশা করেছিল। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না। তিনি বলেন, ব্রিটিশ উপনিবেশিক থেকে ভারত পাকিস্তান যেমন কাগজপত্রে ভাগ হয়েছিল, বাংলাদেশকেও তেমনিভাবেই শেখ মুজিব স্বাধীন করতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধ করে নয়। মুক্তিযুদ্ধে শেখ মুজিব ছাড়া আর কারো অবদানই নাই বলে আওয়ামী লীগ যে প্রচার করেছিল তা ইতিহাস বিকৃতি এবং মিথ্যাচার বলেও
অবহিত করেন তিনি। অভিযোগ করেন শেখ হাসিনার জ্ঞাতস্বরেই সব গুমের ঘটনা ঘটেছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও তার সরকারকে দায়ী করেন আবুল কাশেম ফজলুল হক। জাতিকে সঠিক পথে চালানোর জন্য অপরাধীদের বিচার করার উপর জোর দেন তিনি। সকল ভেদাভেদ ভুলে সব দল ও ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীর এফডিসিতে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দুদিন পর ঢাকার আকাশে সূর্যের হাসি, কমেছে শীতের তীব্রতা, জনজীবনে ফিরেছে চাঞ্চল্য। আবহাওয়া অফিস বলছে আগামী 3 দিন এমন রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। এরপর আবারও শৈত্যপ্রবাহের কারণে কমতে থাকবে ঢাকার তাপমাত্রা। শনিবার সকাল থেকেই ঢাকার কুয়াশার দাপট কম, সময় গড়ালে মেঘলা আকাশ কাটিয়ে সূর্যের দেখা মেলে। এতে গেল 2 দিনের জড়তা কাটিয়ে জনজীবনে ফিরে চাঞ্চল্য। শনিবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, দুপুরে বেড়ে দাঁড়ায় 21.9 ডিগ্রি সেলসিয়াস। রৌদ্রোজ্জ্বল দিনে রাজধানীর সড়কে বাড়তে থাকে রিক্সা সহ অন্যান্য যানবাহন চলাচল। 2 দিনে যে কালকে মনে করেন যে গাড়ি চালাইতে পারিনি, ঠান্ডায় প্রচুর ঠান্ডা গেছে কালকে। 2 দিনে আবার একবারে ইনকাম ছিল না আর কি, শীতে মানুষ বাড়িতে না, রিক্সা চলতো না। আজকে পরিমাণে যেরকম আছে এইভাবে থাকলে আমরা ভালো থাকতে পারবো। আবহাওয়া অফিস বলছে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে আগামী কয়েকদিন। এরপর শৈত্যপ্রবাহের শঙ্কা থাকায় 9 জানুয়ারির পর আবারও তাপমাত্রা কমতে পারে। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু ঊর্ধ্বগতি থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। ফলে আবার শীতের অনুভূতির যে তীব্রতা তা আস্তে আস্তে একটু কমে যাবে। সারা বাংলাদেশেই 9 তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে এবং আমরা আশঙ্কা করছি যে শৈত্যপ্রবাহের নতুন আরেকটি স্কেল 9 তারিখের থেকে বা তারপর থেকে শুরু হতে যাচ্ছে। উত্তরাঞ্চলের চেয়ে কিছুটা বেশি উষ্ণ থাকবে রাজধানীর আবহাওয়া। কুয়াশা, ধুলা আর ধোঁয়ায় এবারের শীতে দৃষ্টিসীমাও কিছুটা কম থাকবে ঢাকার সড়কে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় রোদ উঠলেও শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে পঞ্চগড়ে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তিতে মানুষ। তবে রংপুরে ঘন কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। 4 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পুরো অঞ্চল, সঙ্গে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি, বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় জেলা সাতক্ষীরায় জেকে বসেছে পৌষের শীত। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। প্রচণ্ড শীতে আয় রোজগার কমে গেছে নিম্ন আয়ের মানুষের। ঝিনাইদহেও বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড় না থাকায় বেশ কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গেল কয়েক সপ্তাহের চেয়ে ডায়রিয়া রোগী বেড়েছে আইসিডিডিআরবিতে। প্রতিদিন গড়ে রোগী ভর্তি হচ্ছে 5 শতাধিক। বেশিরভাগই শিশু, রয়েছে বৃদ্ধরাও। তবে ডায়রিয়ার জটিল উপসর্গগুলো দেখা না দিলে হাসপাতালে ভর্তি না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। মুবাশশির আহমেদের রিপোর্ট। শীতে হঠাৎ সারা দেশে ডায়রিয়ার প্রকোপ। রোগী বাড়ছে মহাখালী আইসিডিডিআরবিতে। অতিরিক্ত চাপে মাইকিং করে নিয়ন্ত্রণ করতে হচ্ছে রোগীর সিরিয়াল। ভর্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতায় হিমশিম অবস্থা হাসপাতাল সংশ্লিষ্টদের। কানায় কানায় ভর্তি হাসপাতাল ও জরুরি বিভাগের প্রায় সবকটি বেড। ঢাকার বাইরের রোগী বেশি। গতকাল 2টার দিক দিয়ে এখানে এসে পৌঁছেছি। আমাদের বাড়ি হলো জামালপুর। 6-7 দিন হয়ে গেছে, এখনো ভালো হচ্ছে না। আমরা মুন্সিগঞ্জ থেকে এসেছি। বাচ্চার পাতলা পায়খানা ছিল, জ্বর, ঠান্ডা। 2 সপ্তাহ আগেও হাসপাতালটিতে রোগীর চাপ ছিল। মাঝখানে কিছুটা কমে গেলেও কয়েকদিনের ঠান্ডায় আবারও বেড়েছে ডায়রিয়ার রোগী। তবে ডায়রিয়া হলেই হাসপাতালে ছুটে না আসার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চা যদি অনেক বেশি বমি করে, বাচ্চা নেতিয়ে পড়েছে, ঘাড় শক্ত করে রাখতে পারছে না, বাচ্চাকে মানে কোনোভাবেই আপনি সজাগ করতে পারছেন না, ঘুম ঘুম ভাব, তারপর বাচ্চার মারাত্মক জ্বর এসেছে এবং জ্বর কমছে না,
অনেক সময় এই জ্বরের সাথে খিঁচুনিও হতে পারে। তারপরে যেমন পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এই লক্ষণগুলো যদি হয় তখন আসলে ডাক্তারের পরামর্শ দরকার, হাসপাতালে নিয়ে আসা দরকার। ডায়রিয়ার প্রকোপ কমাতে শীতের সময়টাতে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বিশেষ সচেতনতার পাশাপাশি ঘরেই চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের ভাষাগত পরিবর্তিত রূপই হল সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024, বলেছেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। তারা বলেন, এই অধ্যাদেশে অংশীজনদের মতামত এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপর। আমলাতান্ত্রিকভাবে এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করা হয়েছে বলেও মনে করছেন তারা। ইমরুল কায়েসের রিপোর্ট, বিস্তারিত। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। আইনটির নানা অসঙ্গতি তুলে ধরেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বৈধ স্ক্র্যাপিং এই আইনে অবৈধ ঘোষণা করতে পারে। আলোচকদের অভিযোগ, বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় শুধু ভাষাগত পরিবর্তন করে নতুন অধ্যাদেশে যুক্ত করা হয়েছে। সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা অধ্যাদেশগুলোতে অস্পষ্টতা রয়েছে বলেও জানান তারা। যেটা থেকে পরিষ্কার বোঝা যায়, এটাও হচ্ছে সেই নিয়ন্ত্রণের চিন্তাধারা থেকে তৈরি করে একটি আইন। সাইবার স্পেসে ধর্মীয় মূল্যবোধ অনুভূতিতে আঘাত, এরকম কোনো তথ্য প্রকাশ ইত্যাদির অপরাধ দণ্ড। এই পার্টিকুলার সেকশনটা দেখবেন আপনার সেকশন 57-এর মধ্যে এক ধরনের ছিল ধর্মীয় অনুভূতির ব্যাপার। তারপরে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্টও ছিল। এই অধ্যাদেশে পুলিশের হয়রানি করার ক্ষমতা রয়েছে বলে অভিযোগ তাদের। এটা যাতে সরকারের রক্ষা কবচ না হয় সে বিষয়ে তাগিদ দেন তারা। মামলাগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে হয়রানি করা। এখন যদি আমরা মনে করি যে একটা বড় চেঞ্জ আসবে আর মামলা শুধু হয়রানির জন্য হবে না, অন্য কারণে হবে, সৎ উদ্দেশ্য হবে, তাহলে কিন্তু কেস ম্যানেজমেন্টের একটা প্রয়োজন আছে। বক্তারা বলেন, আইন করতে হবে জনগণের স্বার্থে, শুধু সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নয়, যে কোনো বিষয়ে সরকারের উপর নজরদারি রাখার কথাও বলেন তারা। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না যেখানে, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। আন্তর্জাতিক আইনে শুধু সাইবার সিকিউরিটির ব্যাপারে নয়, শুধু ডিজিটাল রাইটসের ব্যাপার নয়, কিন্তু তাদের অনেক ওপরে মানবাধিকারের কথা লেখা আছে। We run to the international human rights system when we are in danger, but it is during times of peace that we have to protect, respect and uphold those rights in our laws. নতুন অধ্যাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হলেও আগের আইনে দায়ের করা 4000-এর বেশি মামলা এখনো বাতিল হয়নি বলে জানান আলোচকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, মানুষ নির্দ্বিধায় ভয়হীনভাবে কথা বলতে পারছে, সরকারের সমালোচনা করছে, এটাও বর্তমান সরকারের একটি সফলতা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিশেল পার্কে ঢাকাস্থ বেলাবো থানা সমিতির বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অনেকে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের, বিশেষ পরিস্থিতির উদ্ভব হওয়ায় দায়িত্ব পালন করতে হচ্ছে তাদেরকে। আসলে প্রকৃত অর্থে কোনো একেবারে ওরিয়েন্টেশনও সেরকম নেই। দেশ চালানোর কাজ রাজনীতিবিদদেরই। একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে যখন আসলে উপায় ছিল না বলে কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে এবং তার মধ্যে আমরা আছি। আপনারা ইউটিউব যদি দেখেন, দেখবেন যে যে ভাষায় এই সরকারকে সমালোচনা করা হচ্ছে, এটা আমরা বহুদিন দেখিনি। এটা অনেকে ক্রিটিসাইজ করেন, আমি বলি যে এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে। ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন, আমি আশা করবো তারা ঠিক এই জিনিসটি বজায় রাখবেন। মানুষ যেন কথা বলতে পারে, কথা বলতে গিয়ে যেন তাকে চিন্তা করতে না হয় যে এই কথার বলার কারণে আমাকে জেলে যেতে হতে পারে অথবা আমার উপর অত্যাচার নেমে আসতে পারে। এটা যেন না হয়। মানুষ যেন কথা বলতে পারে। সবাই সেন্সিবল কথা বলবে না, উল্টাপাল্টাও বলবে অনেকে, কিন্তু বলার যদি সুযোগ থাকে তাহলে কোন কথাটা সত্যি, মানুষের কিন্তু বিচার বুদ্ধি আছে, মানুষ এটা জেনে নিতে পারে। শুরুর দিকে খুব বেশি ভিড় না থাকলেও ছুটির দিনে আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের বেশ ভিড় ছিল। ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
7 দেশের 11টি প্যাভিলিয়ন সহ এবারের মেলায় মোট স্টল বসেছে 361টি। শুরুর দিকে বিক্রি কম হলেও সামনের দিনগুলোতে বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে মেলায় প্রায় সব পণ্যেরই দাম বেশি বলে জানালেন ক্রেতারা। শুভ মাহফুজের রিপোর্ট। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন শনিবার। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক সমাগমে পূর্ণতা পেয়েছে মেলা প্রাঙ্গণ। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। এবারের পরিবেশটা অনেক ভালো, আর ইচ্ছা আছে ইরানি স্টলে যাওয়ার। খুব ভালো লাগছে, অনেক লোকজন আসছে, মেলার পরিবেশ অনেক সুন্দর। ঘুরে দেখবো কেমন কি আছে নাই কেনাকাটা আছে, কিছু কেনাকাটা করব। এবার চতুর্থবারের মতো মেলা হচ্ছে পূর্বাঞ্চলে। মেলার এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা। আগের চেয়ে অনেকটাই বেটার, আগে বাণিজ্য মেলায় দেখা যেত বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হতো, কিন্তু এখনটা অনেকটা ইজি হয়ে গেছে। বাণিজ্য মেলায় ভালো থেকে দেখে তাই এসেছি। পরিবেশ ভালো, অ্যাকচুয়ালি আমরা রিল্যাক্সেই সবকিছু কিনতে পাচ্ছি। দেশি বিদেশি পণ্যের ব্যাপক সমাহার রয়েছে এবারের মেলায়। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান সহ বিদেশি পণ্যের স্টল রয়েছে 11টি। দেশীয় স্টলের পাশাপাশি বিদেশি স্টল থেকেও পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। তবে দাম বেশির অভিযোগ তাদের। We are from Turkey and we bring from Turkish products. যা দেখেছি বাইরে থেকে প্রতিটা প্রোডাক্টই প্রাইস খুবই বেশি। বাইরে যে প্রাইসটা আমরা পাচ্ছি এখানে তার চেয়ে ডাবল মনে হচ্ছে আমার কাছে। মেলায় বিভিন্ন পণ্যের পাশাপাশি খাবারের স্টলও রয়েছে অনেক। শুরুর দিকে বিক্রি কম হলেও ধীরে ধীরে বাড়ছে, এমনটাই জানালেন বিক্রেতারা। বাণিজ্য মেলার সেরা আকর্ষণ হচ্ছে কাশ্মীরি আচার। আমরা প্রতি বছরের নিয়ে এবারও খুব ভালো সাড়া পাচ্ছি। গোছানো পুরোপুরি হয় নাই বাণিজ্য মেলার, তা আশা করি যে ভালোই হবে, খারাপ হবে না। একটু সত্য প্রবাহ ছিল, কুয়াশা ছিল, এই জন্য কাস্টমার কম ছিল। ক্রেতা বিক্রেতাদের সেবা দিতে রয়েছে বিভিন্ন ব্যাংকের স্টলও। কেউ কেনাকাটার জন্য আমাদের বুথ থেকে টাকা তুলতে পারছে, আমাদের সিআরএম মেশিনে ব্যবসায়ীরা টাকা জমা দিতে পারছে, ব্যবসায়ীরা নিরাপদে তাদের লেনদেন করতে পারছে। মেলায় মার্কসের প্যাভিলিয়নে রয়েছে নানা অফার। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনে নিচ্ছেন পছন্দের পণ্যগুলো। 1 কেজি ফুল মিল্ক ক্রিম পার হচ্ছে আপনার 400 গ্রামের একটা চা, এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1310 টাকা। আপনি 110 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে 1200 টাকায় আমাদের থেকে। এটার সাথে আপনি একটা মগ ফ্রি পাচ্ছেন, কুপন থেকেও একটা গিফট পাচ্ছেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্মরণে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। জানান এই কমিটি সব অংশীজনদের সাথে কথা বলে সুপারিশ করবে, আর এর আলোকেই উৎসবমুখর পরিবেশে হবে ডাকসু নির্বাচন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। এবছর চারুকলা অনুষদে 130 আসনের বিপরীতে পরীক্ষার্থী 6093 জন, প্রতি আসনে প্রার্থী 45 জন। চারুকলা ইউনিটে 40 নম্বরের এমসিকিউ এবং 60 নম্বরের অঙ্কন পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় মোট 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় 100 এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষার ফলের ওপর থাকবে 20 নম্বর। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে শেখ হাসিনা ও তার পরিবার ইসলামী ব্যাংক ধ্বংস করেছে। অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্পে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশকে লুটপাট করেছে হাসিনা পরিবার। চরম লুটপাটে দেশের পুরো অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। 2 দফা নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে শেষ বিদায় জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বাদজোহর প্রয়াত চিত্রনায়িকার মরদেহ নেওয়া হয় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসিতে। সেখানে ও পরে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা হয়। এফডিসিতে চলচ্চিত্রের সোনালী সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমানকে চোখের জলে শেষ বিদায় জানান তার একসময়ের সহকর্মী, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। প্রয়াত অভিনেত্রীর স্মৃতিচারণ করেন সবাই। বিদায় বেলায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়। শুক্রবার দিবাগত রাত 1:15টার দিকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 60 বছর।
নৃত্যশিল্পী থেকে নায়িকা হওয়া অঞ্জনা রহমান একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে চাঁদপুরের কচুয়া উত্তরাঞ্চল বিএনপির জনসভায় তিনি এ আহ্বান জানান। সাচার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে ও ইউসুফ মিয়াজির পরিচালনায় জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এই শিক্ষামন্ত্রী। আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবি ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সহ অনেকে। দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আলোচনা সভা হয়েছে রাজধানীতে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। সভাপতিত্ব করেন খন্দকার বাশার উদ্দিন। বক্তব্য রাখেন বিটিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম চিশতি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি দেলোয়ার হোসেন সহ তরিকত পরিষদের কেন্দ্রীয় নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে যাত্রাবাড়ী থানা যুবদল। বিকালে যাত্রাবাড়ির চন্দনকোঠা কমিউনিটি সেন্টার মাঠে সহস্রাধিক শীতার্থের হাতে কম্বল তুলে দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস, যাত্রাবাড়ি থানা যুবদলের সহ সভাপতি মুশফিকুর রহমান ফাহিম ও থানা যুবদল নেতারা উপস্থিত ছিলেন। দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। ব্যাংকের ফাউন্ডার, ভাইস চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর এটিএম হায়াতুজ্জামান খান এবং ভাইস চেয়ারম্যান ও ডিরেক্টর রোকসানা জামান ব্যাংকের পক্ষ থেকে নারায়ণগঞ্জের ২৫০০ থানার দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এ সময় ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এএমএম মঈনুদ্দিন, মোহাম্মদ মোস্তাক আহমেদ, শেখ আব্দুল বাকির, এসিভিপি ও আইসিসিডির প্রধান আব্দুল্লাহ হিল কাফি, এসিভিপি ও সিআরএম প্রধান ফখরুল আবিদিন মিলন, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রায় ৪০০ সয়াবিন ও মরিচ চাষির মাঝে ৪% মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। সুবর্ণচর উপজেলা পরিষদে এই বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত, এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান শ্যাম সুন্দর রায়। ব্যাংকের নোয়াখালী জেলার শাখা ব্যবস্থাপকরা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ সময়। ছাত্র জনতার আন্দোলনে শহীদ শেরপুর জেলার শ্রীবর্দী থানার খড়িয়া কাজীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ সভাপতি সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে নিহত সবুজ হাসানের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় সবুজের বাবা আজহার আলী ও মা সাজেদা খাতুনের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন ডাক্তার রফিকুল ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজের কনফারেন্স রুমে চিন্তাস্বর নামে একটি সাময়িকীর দেয়ালের সংবিধান নামের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনরাও উপস্থিত ছিলেন। প্রকাশিত সাময়িকীতে অভ্যুত্থানের সময়ে আন্দোলনকে চাঙ্গা করতে নরসিংদীর বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতির ছবি এবং সেগুলোর পেছনের গল্প তুলে ধরা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। সকালে বর্মি গার্লস স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে কৃষক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষি উন্নয়ন বান্ধব ও প্রান্তিক কৃষকের স্বপ্ন বাস্তবায়ন উন্নয়ন শীর্ষক লিখিত বক্তব্য পাঠ করা হয়। প্রশ্নোত্তর পর্বে সাধারণ কৃষকদের প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাইম। অনুষ্ঠানে 34 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেন হামজা গ্রুপের এমডি আবুল কাশেম ও উপস্থিত নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। প্রিমিয়ার লিগ ফুটবল। ঢাকা মোহামেডানের জয়ের ধারা অব্যাহত। শনিবার ময়মনসিংহে মোহামেডান 5-1 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। অন্য ম্যাচে ঘানার স্যামুয়েল বোয়েটেং এর ডাবল হ্যাট্রিকে মুন্সিগঞ্জে ঢাকা ওয়ান্ডার্সকে 6-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভুইয়া স্টেডিয়ামে প্রায় 70 মিনিটে 10 জন নিয়ে খেলোয়াড় বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। নিয়মিত অধিনায়ক সোলাইমান দিয়াবাতে খেলেননি। এরপরও 20 মিনিটে শাকিল আহাদ তপু মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। তবে প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনী ভালো খেলেছে, যদিও গোল পায়নি। কিন্তু বিরতির পর জ্বলে ওঠে কোচ আলফাস আহমেদের দল। দ্বিতীয়ার্ধেই 5 গোল করেছে মোহামেডান। দলের হয়ে গোল করেছেন বুর্কিনা ফাসোর ডিফেন্ডার মোনাজির কলিতিয়াতি, নাইজেরিয়ার সানডে ইমানুয়েল, সেলিম রেজা ও জোড়া গোল করেছেন সৌরভ দেবান। চট্টগ্রাম আবাহনীর পেনাল্টিতে একটি গোল শোধ করে। এদিকে মুন্সিগঞ্জের ডাবল হ্যাট্রিক করেছে ঘানার স্যামুয়েল বোয়েটেং। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি দ্বিতীয় ডাবল হ্যাট্রিক। তাতে ওয়ান্ডার্সকে 6-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। 2007 সালে প্রথম আসরে ডাবল হ্যাট্রিক করেছিলেন মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার নোয়ান চাওয়াপল। বোয়েটেংয়ের ঘানার প্রথম লিগের ক্লাব আসেন্তো কটকো থেকে এই মৌসুমে রহমতগঞ্জে খেলতে আসেন। 6 ম্যাচে 10 গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা এখন বোয়েটাং। সংবাদ শেষ করব, তবে ক্রাউন সেভেন শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারকে না বিপ্লবী না গণতান্ত্রিক বলায় গণ অধিকার পরিষদ নেতার উপর হামলা, ঘোষণাপত্রের দাবিতে অটল বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক কমিটি। বিগত 3 নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, আগামী নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু, ব্রিটিশ এমপি রূপা হককে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তারেক রহমানের 4 মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, কোনো চক্রান্তেই বিএনপি মাথা নত করবে না বললেন মির্জা ফখরুল। নতুন সাইবার আইনে মানবাধিকার ইস্যু উপেক্ষিত, গুরুত্ব দেয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায়। মত বিশেষজ্ঞদের, মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। 2 দিন পর সূর্যের দেখা পেল রাজধানীবাসী। 9 জানুয়ারির পর আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস, শীতে কাঁপছে উত্তরাঞ্চল, ডায়রিয়ার প্রকোপ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।